নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ, ওরা কিছুই করতে পারবে না বললেন মন্ত্রীরা। সাহসী সিদ্ধান্ত, মন্তব্য বিশিষ্টজনদের। ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। আমরা সরকারকে এর জন্য স্বাগত জানিয়েছি। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে জামায়াত শিবির বললেন প্রধানমন্ত্রী। সবাই মিলে মোকাবেলা করার আহ্বান। জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক ফিরে গেলেন পরিবারে। ডিবি হেফাজতে অনশন করেছিলেন তারা। আটক সব শিক্ষার্থীর মুক্তি চায় নাগরিক সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মিছিল সমাবেশ, গ্রেপ্তার হয়রানির অভিযোগ। রাবি ক্যাম্পাসে ধস্তাধস্তি। দেখামাত্র গুলির নির্দেশ দেয়নি সরকার। অনুপ্রবেশকারীরা মানুষ হত্যা করে বললেন ওবায়দুল কাদের। সহিংসতার জন্য বিচার হবে তৃতীয় পক্ষের, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। পশ্চিমা ১৪ দেশের যৌথ বিবৃতির লিখিত জবাব দিল সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল। ইসরায়েলে হামলার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং ৭১ গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষিদ্ধের ঘটনায় জামায়াত শিবির সহিংসতা করলে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে সরকার। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংগঠনে দল হিসেবে যুক্ত ছিল জামায়াত ইসলামী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আমির গোলাম আজমের বিচারের রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২০১৩ সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় জামায়াতের। সবশেষ সংগঠনটির বিরুদ্ধে যুক্ত হয় কোটা আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও উস্কানির অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-এর ১ ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এতে নিষিদ্ধের পাশাপাশি সংগঠন দুটির কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো, ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে, সে বিষয়ে সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। কোটা আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ২৯ জুলাই রাতে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। তারা বলেছেন, অনেক পরে হলেও মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটি সাহসী সিদ্ধান্ত।
তবে চাপ আসতে পারে বিভিন্নভাবে। সেই সব চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর ভূমিকা নিতে হবে রাষ্ট্রকে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধর্ষণ, নিপীড়নে মুক্তিকামী বাঙালির চক্ষুশূলে পরিণত হয় তারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড হয়েছে জামায়াতের বেশ কয়েকজন নেতার। 2013 সালে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় আনার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারও আগ থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ও প্রগতিশীল শ্রেণী জামাতকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। অবশেষে নির্বাহী আদেশে এলো নিষিদ্ধের ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জামাত তো বহু পূর্বেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল এবং সরকারেরও সে কাজটা করা উচিত ছিল, কিন্তু সরকার সে কাজটি যথাসময়ে করে নাই। হয়তো এখন তারা বুঝতে পারছে যে বীরদর সাপ সে কখনো পোষ মানে না, সুযোগ পেলে সে সবল দেয়, যে কারণে তারা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আবার বলছি, জামাত স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সরকার ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের বিচার না করলেও জামাতের শীর্ষ নেতাদের বিচার করেছে। এখন জামাতের অবস্থাটা এমন একটা জায়গায় তাদের সন্ত্রাস এসে পৌঁছেছে যেটা আমাদের জাতীয় নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, জননিরাপত্তা সব কিছুর জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময় জামাত নিষিদ্ধ করার কোনো বিকল্প কিছু ছিল না। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। আমরা সরকারকে এর জন্য স্বাগত জানিয়েছি। তারা মনে করছেন এই সিদ্ধান্তে জামাত শিবির আরও সহিংস হতে পারে, ভূ রাজনৈতিক চাপও আসতে পারে সরকারের ওপর। সঠিক সিদ্ধান্ত নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখানে যদি একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমেরিকা ইন্টারভেন করবে, পশ্চিমের ন্যাটোর দেশগুলো ইন্টারভেন করবে। বাগদাদে কি হয়েছিল? রাতের অন্ধকারে আমেরিকা এসে হামলা করেছে। সাদ্দামকে কিভাবে তারা উৎখাত করেছে, নজিবুল্লাহকে আফগানিস্তানে কিভাবে এরা উৎখাত করেছে। এরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তো তৈরি করেছে। এটা তো করতে দেওয়া যাবে না। করা মানে হচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি সরকার, নাগরিক সমাজ সবাইকে সচেতন হতে হবে। দেশ একটা দুর্যোগের সম্মুখীন। আওয়ামী লীগকে আমি পছন্দ না করতে পারি, নির্বাচন হবে, অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে সেটা তারা আসবে। বহুদলীয় গণতন্ত্র থাকতে হবে। গণতন্ত্রের মধ্যে সহনশীলতা, সহিষ্ণুতা সবাইকে দেখাতে হবে। জামাত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে এবং তারা আরও সহিংস হবে, এটা তো হতেই পারে, কেন এইটাই হলো তাদের রাজনীতির পুঁজি। সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র তারা নীরব হয়ে বসে থাকবে না এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য এবং জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য রাষ্ট্রকে সেখানে যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে বিদেশি চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে সরকারের। এক্ষেত্রেও ভালোভাবেই সামাল দেবে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধের পর জামাত শিবির জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে। জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে সবাই মিলে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। বলেন, কোটা আন্দোলনে 200-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। শতভাগ দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কার স্বার্থে চালানো হচ্ছে সেই প্রশ্নও রাখেন শেখ হাসিনা। শুরু হলো শোকের মাস। আগস্টের প্রথম দিনে 15 আগস্ট নিহতদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে উঠে আসে পরিবার হারানোর বেদনা। দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবেই 15 আগস্টের হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা তার বিচার করেছি। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। আদালতের রায়ের পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রায় 200-র উপর মানুষ মারা গেল, স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরাম। সরকার প্রধান আদালতের রায়ের পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রায় 200-র উপর মানুষ মারা গেল, স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে,
মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এগুলিগুলি কিভাবে লাগলো? ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে। সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আন্দোলনের নামে মানুষের উপকার হয় এমন স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্তের আশ্বাসও দেন তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রতিক আন্দোলনে জঙ্গিবাদীরা জড়িত বলে জানান সরকার প্রধান। তার বক্তব্যে উঠে আসে জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি। ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। আলোচনা সভা শেষে 15 আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন রক্তদান কর্মসূচির। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহ পর নিজ নিজ পরিবারে ফিরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। গোয়েন্দা কার্যালয় থেকে তাদেরকে দুপুরে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। একটি রিটের শুনানিতে তাদেরকে হেফাজতে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন আদালত। ডিবি অফিসে খাবার খাওয়ানোর ফুটেজ প্রকাশেরও সমালোচনা হয়। একাধিক রাজনীতিকের সঙ্গে তাদের টেলিফোন আলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছিলেন ডিবি থেকে সদ্য বদলি হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আবু বাকেরকে 26 জুলাই শুক্রবার নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরদিন আরও 2 সমন্বয়ক সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহকেও নেওয়া হয় সেখানে। রোববার এই দলে সামিল হতে হয় সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও। ডিবি হেফাজতে সমন্বয়কদের খাওয়ার একটি ভিডিও বাইরে আসে। এছাড়া ভিডিও বার্তাও পাঠানো হয়। বলা হয় মূল দাবি মেনে নেয় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। পরের দিন দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করানো হয় পরিবারের সদস্যদের। তাদেরকেও খাওয়ানোর ফুটেজ আসে বাইরে। বিষয়টি গড়ায় উচ্চ আদালতেও। আন্দোলনে গুলি না চালানো এবং সমন্বয়কদের মুক্তি চেয়ে করার রিটের শুনানিতে হাইকোর্টের মন্তব্য, ধরে নিয়ে ডিবি অফিসে খাইয়ে ছবি তোলা জাতীয় লেভেলের মশকরা। জাতির সাথে এমন মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। বিচারপতি অসুস্থ থাকায় এই রিটের শুনানি হয়নি বুধ ও বৃহস্পতিবার। এরই মধ্যে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে। বৃহস্পতিবার ছেড়ে দেয়া হলো সমন্বয়কদের। ডিবি জানায় সমন্বয়কদের তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাহিদ ইসলামের বাবা জানান ভোর 6টার দিকে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয় সবাইকে। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান সমন্বয়কদের ইচ্ছা অনুযায়ী তাদের যেতে দেয়া হয়েছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। ডিবি সূত্র জানায় 2 দিন আগে মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে 6 জন অনশন শুরু করেন। কিছুই খাননি তারা।
বিকেলে নিজের ফেসবুক পোস্টে সমন্বয়ক সার্জিস আলম জানান, আন্দোলনের পথটা যেহেতু সত্যের আর ন্যায়ের, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেছে নাগরিক সমাজ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। সেখান থেকে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীর মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে ছিল নাগরিক সমাজের কর্মসূচি। এই ব্যানারে জড়ো হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ দেশের বিশিষ্টজনেরা। অবশ্য তার আগেই গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় 6 শিক্ষার্থীকে। 6 সমন্বয়ককে ছেড়ে দেয় স্বস্তি প্রকাশ করলেও তারা বলেন, এখনও সারা দেশে হাজারো ছাত্র জনতাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আন্দোলন চলবে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে। যারা অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। বিশিষ্ট জনেরা প্রতিটি মৃত্যুর বিচার দাবি করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দলের না হয়ে দেশের জন্য কাজ করারও আহ্বান জানায় নাগরিক সমাজ। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। দাবি আদায় না হলে দেশের ছাত্র সমাজকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অভিযোগ করা হয়, যারা গুলি করেছে তাদের বিচার না করে বাসা আর রাস্তা থেকে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। তারা বলেন, শিক্ষার্থীরা খুন হয়েছেন, উল্টো তাদের সহপাঠীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্যাম্পাস ও হল বন্ধ হবার 15 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় জমায়েত। সকালে বৃষ্টির মধ্যে শুরু হয় নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ। যোগ দেন ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিবাদ জানান গুলি এবং সাম্প্রতিক ধরপাকড়ের। হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়া ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আমার ট্যাক্সের টাকায়, পরিশ্রমের টাকায় উঠে সে আমার উপরে এই ধরনের নিপীড়ন নির্যাতন চালাবে, এটা কিভাবে আমরা মানতে পারি? দেশে প্রায় 9 কোটি ইয়ুথ এবং অ্যাডোলেসেন্স, যাদের বয়স 14 থেকে 29-30 বছর, এরা আপনাদেরকে কোনো দিন আর ক্ষমা করবে না। সেই মনীয় শিক্ষকদের সমাবেশে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তার অভিযোগ করেন, শিক্ষার্থীদের হয়রানির পর এখন শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষকরা। এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। কারণ এই সরকারের মাধ্যমে করতে গেলে আমরা দেখতে পাবো যেটি এটি নিশ্চিত হচ্ছে না, এই যে পুলিশকে যে এর মধ্যে রাখলোই না। ছাত্র এবং শিক্ষকদের উপর নিপীড়ন চলছে, দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয় কর্মসূচি। কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে
হয়েছে। এদিকে দুপুরের পর শিক্ষকদের এই কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গ্রেফতার করা সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় শিক্ষকদের। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা। কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা। বের করা হয় মৌন মিছিল। যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কর্মসূচি শেষে ক্যাম্পাস ছাড়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে গেলে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। আমরা কেউ শিবির নয়, আমরা কেউ না, আমরা সাধারণ ছাত্র। তারপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে। ফৌজদারি মামলা ছাড়া কাউকে ধরা যাবে না, এবং সেই মামলার কাগজপত্র দেখে তারপর ধরতে পারবে, এইভাবে ধরা যাবে না। চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে বিরোধী পক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে আহত হন ৩ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এছাড়া চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয়। এতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবীও। আন্দোলনকারীরা এক পর্যায়ে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বগুড়ায় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। গানে গানে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। এছাড়া আন্দোলন নিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয়। আজকে তো আমরা কোনো অন্যায় দাবি নিয়ে এখানে আসিনি, আমরা চেয়েছি আমাদের অধিকার। এই অধিকার শুধুমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের। টাঙ্গাইল ও পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের 9 দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা। আটক শিক্ষার্থীদের মুক্তির পাশাপাশি দাবি জানান প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষার। সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা, গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে সামিল হলেন তারা। আয়োজনের শেষ মুহূর্তে এসে সংহতি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। তারকারা বলেন, সব হত্যাকাণ্ডের বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। এই দেশটা আমার, আমাদেরকেই সংস্কার করতে হবে। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। গণমাধ্যমে কথা বলেন নির্মাতাদের অনেকে। ছাত্রদের সমস্ত দাবির সঙ্গে আমরা সহমত পোষণ করে এখানে আজকে আমাদের আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শিখাচ্ছে। সাধারণ মানুষ তারা যেভাবে একাত্মতা প্রকাশ করেছে সেইটাই আসলে মূল বিষয়। সবাই বলেন, ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। সে দেশের নাগরিক হিসাবে নিরাপত্তা ও ন্যায় বিচার সবার সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করেন তারকারা।
আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই ব্যানারে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা একথা বলেন। পরিদর্শন করেন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শনে অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই ব্যানারে বিটিভি পরিদর্শন শেষে দাঁড়িয়েছিলেন শিল্পীরা। তাদের সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজ সন্তানদের ঘরে ফিরিয়ে নেয়ার। আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। আমরা সবাই একসঙ্গে থাকব এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। শিল্পীরা বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে এই হামলা চালানো হয়। যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব। আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শিল্পীরা বলেন তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা যদি দেখেন, এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকলকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় শিল্পীদের এই কর্মসূচি। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দেখামাত্র গুলির নির্দেশনা সরকার দেয়নি। আন্দোলনের ভেতরে ছদ্মবেশে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে শিশুসহ নিরপরাধ মানুষকে গুলি করেছে জঙ্গি গোষ্ঠী। ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এমন তথ্য থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সব হত্যার তদন্ত হবে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেবার কথাও জানান ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় শিশুসহ অনেক নিরপরাধ মানুষ মারা গেছেন, অথচ তারা কেউই মিছিলে যাননি। গুলি করার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, গুলিটা কোথায়? মাথায়। মিছিল দেখতে গিয়ে শিশু গুলিবিদ্ধ, গুলিটা কোথায় পড়েছে? মাথায়। এই রহস্য এটা উন্মোচন করা দরকার। কাদের বলেন, ছাত্রদের উপরও গুলি করা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বিদেশিদের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, এটা অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহিতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যানজটের ভোগান্তি বিবেচনায় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শোক মিছিল একদিন পিছিয়ে শুক্রবার করার কথা জানান ওবায়দুল কাদের। প্রোগ্রাম আমরা স্থগিত করেছি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। একই সাথে বিদেশি এক্সপার্টদের সহায়তা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার অনুমতি ছিল না, তাই কেউ আইন ভঙ্গ করে থাকলে তা তদন্ত হবে। তবে ছাত্রদের আন্দোলনকে ঘিরে তৃতীয় পক্ষ হত্যা ও নাশকতা করেছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে ব্রিফিং করেন তথ্য প্রতিমন্ত্রী। জানান, সাম্প্রতিক সহিংসতা ও হত্যার তদন্ত হবে, নেওয়া হবে ব্যবস্থা। ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি হয়েছে সেটি আবু সাইদ থেকে শুরু করে সবগুলি রিভিউ করবে এবং রিভিউ প্রক্রিয়াতে আমরা বিদেশি এক্সপার্টদের আনবো। কাজে এখন যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই। তিনি বলেন, যারা এখনও কর্মসূচি চালাচ্ছেন তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যেন তৃতীয় পক্ষ নাশকতার সুযোগ না পায়। এটি শান্তিপূর্ণ প্রোটেস্টের মধ্যে থাকে নেই, ছাত্ররা রাখতে চেয়েছে কিন্তু অন্যরা ঢুকে পড়ে এটাকে অন্যদিকে নিয়ে গেছে। সঙ্গীত, গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে সে তার দায় কে নিবে? এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। তথ্য প্রতিমন্ত্রী বলেন, নিরীহ কেউ নয়, যারা সন্ত্রাস করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাসীন আওয়ামী সরকার আজ রাষ্ট্রঘাতী ও প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরে দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল হুঁশিয়ার করে বলেন, নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে। সুপরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে উল্লেখ করে একে রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে এখনই সাড়া দিচ্ছে না সরকার। এই অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র সচিব বলছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা দরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য সহ 22টি দেশ ও জাতিসংঘের মিশন প্রধানদের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এ সময় সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে যৌথ বিবৃতি দেয়া পশ্চিমা 14 দেশের মিশন প্রধান উপস্থিত ছিলেন। এবং বিদেশে নানান রকমের আপনার গুজব এবং বিভিন্ন রকমের ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, তো যাতে করে আমাদের বিদেশি বন্ধুরা সেগুলো দ্বারা বিভ্রান্ত না হয় বা তারা সেগুলোর থেকে যাতে কোনো রকমের মানে অ্যাসেসমেন্ট ফর্ম না করে, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগটি ছিল।